ফ্রান্স নিয়ে কথাবার্তা বলতে গেলে সবার আগে যেটা মাথায় আসে এলিট লেভেলের ট্রানজিশনাল অ্যাটাক। লুক অ্যাট দ্য প্রোফাইলস। হোল টিমের মাঝখানে পেস বলেন, পাওয়ার বলেন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বলেন, ভরপুর। যেই টিমের মাঝখানে একই সাথে এমবাপ্পে, ডেমবেলে, ওলিজের মতন প্লেয়ার, ইনফ্যাক্ট ডুয়ে। এই টিমের অ্যাটাক লাইন নিয়ে কথাবার্তা বলতে গেলে আমি যে কারোর হার্ট অ্যাটাক হওয়ার মতন দশা হবে। তারা দুইটা বিশ্বকাপের ফাইনাল খেলছে, তার মাঝখানে একটা জিতেও ফেলছে। আর একটা টুর্নামেন্ট স্টার্ট করার আগেই মানুষজন তাদেরকে ফেভারিট বানায় রাখছে। সো যদি অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত ফাইনালে যায়, কেন ইমাজিন যে কোন লেভেলের রান এটা হইতে যেতেছে, টানা 3টা বিশ্বকাপের ফাইনাল খেলা। অ্যাকচুয়ালি টিমের যেই অবস্থা, যদি তারা ফাইনাল খেলে, আই ডোন্ট থিঙ্ক যে দুনিয়ায় একটা লোক আছে যে অবাক হবে যে না এটা কেমনে ঘটলো, বিকজ দ্যার ইজ দ্যাট লেভেল অফ স্ক্যারিনেস। ইন্ডিভিজুয়াল প্রোফাইলের কথা যদি বলি, একাই হুট করে পার্থক্য গড়ে দিতে পারার মতন প্লেয়ার দিয়ে ভরপুর। এমবাপ্পে, ডেমবেলের খতরনাক লেভেলের স্পিড অ্যান্ড ফিনিশিং নতুন করে রিডিসকভার করে ফেলছে ডেমবেলে নিজেকে। অ্যান্ড দেন দের ইজ ওলিসে, যে বেসিক্যালি মনে হয় হি ইজ জাস্ট প্লেইং লাইক অ্যান আর্টিস্ট। সো এই অ্যাটাক লাইন নিয়ে কথাবার্তা বলার কোনোই মানে নাই। উই নো হোয়াট ইট ইস ক্যাপেবল অফ। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে ফ্রান্সের টিমটা এমন, যেই পরিমাণ পেস আছে, পাওয়ার আছে এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে, তারা একটা গোলের জন্য হোল বিল্ড আপকে স্যাক্রিফাইস করতে পারে। যে ভাই আমার কোনো বিল্ড আপই করার দরকার নেই, ডিফেন্স লাইন থেকে সরাসরি আমি বল দিয়ে দিলাম, বাদ বাকি কাজটা একজন অ্যাটাকার করে ফেলবে। ইটস পসিবল যে হোল বিল্ড আপের কোনো দরকারই নেই, ডিফেন্স লাইন থেকে যদি সরাসরি বল পাঠায় বা ডিফেন্স লাইন থেকে 5 সেকেন্ডের মাঝখানে গোল বানায় ফেলতে পারে। দে হ্যাভ দ্যাট লেভেল অফ অ্যাটাক লাইন। সো এইটা ফ্রান্সের জন্য একটা বিশাল বড় সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ অন্য যে কোনো টিমের চাইতে, যে হোল ফরওয়ার্ড লাইন জুড়ে এই লেভেলের এক্সপ্লোসিভ সব অ্যাটাকার অ্যান্ড এই লেভেলে এক্সপ্লোসিভ সব প্লেয়ার দিয়ে ভর্তি। সো ডেফিনেটলি এই জায়গাতে আমি আর কথাবার্তা বাড়াইতে যাবো না। বাট অ্যাটাকার বাদ দিয়ে যদি নেক্সট জোনটাতে আসি, দ্যাট ইজ মিডফিল্ড। মিডফিল্ডের স্ট্রাকচার কেমন হতে পারে বলে মনে হচ্ছে, আপাতত যেটা মনে হচ্ছে যে সোয়ামেনি, এর সাথে র্যাবিয়ট অ্যান্ড দেন প্রবাবলি চেরকি, এর বাইরে খুব একটা অপশন চোখে পড়তেছে না। বাট এই জায়গায় আমি বলবো যে 100% ফ্রান্সের পুরো স্কোয়াডের মাঝখানে সবচেয়ে উইক কোনো এরিয়া থাকলে প্রবাবলি এই ক্রিয়েটিভ মিডফিল্ডারের যে জায়গা, এই জায়গাটাতে একটা বড় রকমের ল্যাকিং ফ্রান্স ফেস করতে পারে। বিকজ পগবা চলে যাওয়ার পরে, বা আমরা যদি বলি যে প্রাইম গ্রিজম্যান চলে যাওয়ার পরেও যেটা হয়েছে, ফ্রান্স মিডফিল্ড থেকে ক্রিয়েট করার মতন প্রোফাইল নিয়ে যথেষ্ট ভুগতেছে। সোয়ামেনি অনেক বেশি পরিমাণে প্রোটেকশন দিবে আপনাকে, ডিফেন্সিভ কাজকর্মের ক্ষেত্রে তার কোনো রকমের কম্প্যারিজন এই জায়গায় চলে না। র্যাবিয়ট ইজ দেয়ার, বাট কতখানি লিঙ্ক আপ করতে পারবে দেখার বিষয়। আই ডোন্ট থিঙ্ক যে অ্যাটাক লাইনের সাথে যদি আপনি তুলনা করেন, হি ইজ অন দ্য সেম লেভেল অ্যাট দ্য প্রোফাইল। দের ইজ চেরকি, ইয়েস চেরকি খুবই ক্রিয়েটিভ, দুর্দান্ত প্লেয়ার, বাট আমার কাছে মনে হয় হি ইজ মোর লাইক এ নাম্বার 10 দেন দেন মিডফিল্ডার। চেরকি দুর্দান্ত প্লেয়ার, এমনিতে দুই পায়েই দুর্দান্ত করে, ড্রিবলিং ভালো, তার পাসিং ইনসেইন লেভেলের, গেম প্লে অসাধারণ করে। কিন্তু যেটা বললাম যে মিডফিল্ড থেকে ক্রিয়েট করার যে ব্যাপারটা, এই জিনিসটার ক্ষেত্রে চেরকি কতখানি কন্ট্রিবিউট করবে বা করতে পারবে, লেটস সি। এইটা একটা দেখার বিষয়, বিকজ সে অনেক বেশি অ্যাডভান্স মাইন্ডেড প্লেয়ার। বাট ফ্রান্স এই জায়গাতে অবশ্যই খানিকটা চ্যালেঞ্জ ফেস করবে, বিকজ পগবা যাওয়ার পরে দের ইজ নো ওয়ান যে এখনও পর্যন্ত এই জায়গাটা অত ভালো মতন করে কাভার আপ করতে পারছে। দেন দেয়ার কামস ডিফেন্স। অ্যাটাক নিয়ে প্রশংসা যেরকম করছি, ডিফেন্স লাইন নিয়েও প্রশংসা করা লাগে। বাট এইখানে একটা বিষয় খেয়াল করার মতন, সেটা হচ্ছে দেশমের হাতে যত ভালো রকমেরই অ্যাটাকিং ফায়ার পাওয়ার থাকুক না কেন, খেয়াল করলে দেখবেন সবসময় সে ডিফেন্সকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে আসছে। টিপিক্যালি যেই ধরনের কথাবার্তা বলা হয় যে অ্যাটাক আপনাকে ম্যাচ জিতাবে, ডিফেন্স জিতাবে পুরো টুর্নামেন্ট, প্রবাবলি দেশম এটা অনেক বেশি করে বিশ্বাস করে। বিকজ যখন ফ্রান্স পজিশনে থাকে, তখনও রেস্টিং ডিফেন্সের জায়গাতেও ফ্রান্স কোনোভাবেই কম্প্রোমাইজ করে না, কখনোই ওভারলি অ্যাগ্রেসিভ হয়ে অনেক উপরে বল প্লেয়ার পাঠিয়ে দিচ্ছে, এই কাজটা করতে যায় না। ডিফেন্সের দিকে অনেক বেশি পরিমাণে কেয়ারফুল থাকে। এবং আপনার যদি এই লেভেলের সেন্টার ব্যাক থাকে, সালিবা, কোনাটে, উপামেকানো, প্রত্যেকেই এক একটা বিস্ট লেভেলের ডিফেন্ডার, এবং যাদের ফিজিক্যাল এনার্জি থেকে শুরু করে ডুয়েল উইনিং ক্যাপাবিলিটি, ইনফ্যাক্ট এরিয়াল ক্যাপাবিলিটি, প্রত্যেকটা জায়গায় সুপ্রিম লেভেলের ডমিনেন্স আছে। সো 100% এই জিনিসটা একটা বিশাল অ্যাডভান্টেজ। এবং এইটার ফলে যেটা ঘটে যে আপনার সেন্টার ব্যাকরা যখন এত বেশি ডমিনেন্ট হয়, আপনার যে ফুল ব্যাক আছে দুইটা, এই দুই ফুল ব্যাককে কিন্তু আপনি অনেক বেশি ফ্রিডম দিতে পারেন যে ওয়েল তোমার ডিফেন্স যথেষ্ট পরিমাণে কাভার, ফুল ব্যাকরা ইচ্ছা মতন উপরে যেতে পারো, অ্যাটাকে গিয়ে হেল্প করতে পারো, কোনোই প্রবলেম নাই, তোমরা টেনশন ফ্রি থাকতে পারো। সো ফ্রান্সের সেন্টার ব্যাকের এই জায়গাটা অ্যাটাক লাইনের পরে
100% সবচেয়ে স্ট্রেংথের জায়গা। বাট কামিং টু দ্য ফুল ব্যাকস, আই থিঙ্ক ফুল ব্যাকের জায়গাতেও ফ্রান্স খানিকটা হইলেও কনসার্নে থাকবে, বিকজ ইয়েস লেফট সাইডে থিও হার্নান্দেস ওর জায়গা যেটা হয় হি ইজ দ্য অ্যাটাকিং ওয়ান, যে অনেক বেশি পরিমাণে উপরে ওঠে এবং অ্যাটাকে হেল্প করে দেখা যায়। এবং এইখানে খানিকটা গ্যাম্বলও থাকে যে থিও যখন উপরে ওঠে তখন পেছনে খানিকটা স্পেস ফাঁকাও পড়ে থাকে, সো ট্রানজিশনে যদি বল হারায় তাহলে এই স্পেসটা অনেক সময় এক্সপ্লয়েটেড হয়, কিন্তু ফুল ব্যাকদের মাঝখানে সেই অনেক বেশি উপরে ওঠে। রাইট ব্যাকের জায়গাটাতে আমি 100% নিশ্চিত যে দেশম খানিকটা হইলেও দুশ্চিন্তা করবে, বিকজ কাকে নামাবে, গুস্তো অর কুন্ডে, আই মিন যদি বিচার বিবেচনা করে কুন্ডেকে নামায়, কুন্ডের আসলে নিজের দলের প্লেয়ার, বাট তারপরেও সিজনটা কেমন গেছে সেটা আমরা সবাই জানি, কুন্ডে ডেফিনেটলি তার আগের ফর্মে নাই। এটা একটা বিশাল কনসার্নের জায়গা, স্পেশালি না, অ্যাকচুয়ালি তার সব জায়গাতেই কনসার্নের জায়গা, হেভিলি ডাউনগ্রেডেড হয়েছে, পেস অনেক কমে গেছে, ইজিলি বিটেন হইতেছে, এবং দেখা যাচ্ছে তার দুই পায়ের মাঝখান দিয়ে উইঙ্গাররা বল বের করে নিয়ে চলে যাচ্ছে, এবং যখনই বল হারাইতেছে রিকভারি পেস একদম নাই হয়ে গেছে। যেমন এই সিজনে আমরা দেখছি লুকম্যানের এগেনস্টে স্ট্রাগল করতে, ভিনির এগেনস্টে স্ট্রাগল করতে, সো এই জায়গাগুলোতে ফ্রান্স খানিকটা হইলেও স্ট্রাগল করতে পারে। বাট ওভারঅল আই উড সে যে ফ্রান্স এন্টারটেইনিং ফুটবল খেলবে। যদি চ্যালেঞ্জ বা কনসার্নের জায়গা বলি, যে যেই জায়গাটাতে ফ্রান্স খানিকটা এক্সপ্লয়েটেড হইলেও হইতে পারে, সেটা হচ্ছে আই ফিল লাইক, আমার নিজের যেটা মনে হয় যে ফ্রান্স অনেক বেশি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে নির্ভর করতেছে। অ্যাজ এ টিম বা অ্যাজ এ ইউনিট যেই ধরনের ভাইব দেওয়ার কথা, ওই জিনিসটা ফ্রান্স টিমের মধ্যে খানিকটা ল্যাকিংস। যদিও যে প্লেয়াররা আছে তারা যদি পারফর্ম করতে পারে, দে আর গুড এনাফ টু ব্রিং দ্য রেজাল্ট ইন দ্যার ফেভার। বাট দ্যাটস দ্য থিং আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে ফ্রান্স টিমের মাঝখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে নির্ভরশীলতা খানিকটা বেশি। এবং দুই নাম্বার যেটা, দেশমের হাতে অনেক বেশি পরিমাণে ফায়ার পাওয়ার থাকলেও টিপিক্যালি দেশমের যেই ধরনের হিস্ট্রি আমরা দেখছি, অনেক বেশি রিজিড স্টাইল সে ফলো করে। আই মিন ডেমবেলে যেরকম পিএইচজিতে অনেক ফ্রিডম পায়, ইচ্ছা মতন পজিশন সোয়াপ করতেছে, যে কারোর সাথে ইন্টারচেঞ্জ করতেছে, যে কোনো স্পেসের মধ্যে ঢুকে যাচ্ছে, দেশম এই জিনিসটা অত বেশি পছন্দ করে না। তার অনেক বেশি পছন্দ হচ্ছে যাকে যে রোল দিব, যে এরিয়াতে ডেজিগনেটেড থাকবে সে ওই জায়গাটাতেই থাকবে। তো ফ্রান্স টিমের প্লেয়াররা ক্লাব লেভেলে যখন খেলে তারা কিন্তু প্রত্যেকেই অনেক বেশি ফ্রিডম উপভোগ করে। আই ওয়াজ টকিং অ্যাবাউট ডেম্বেলে অ্যান্ড এমবাপ্পে, দ্য ডিক্টেটরের ব্যাপার তো আমরা সবাই জানি, তার যেখানে খুশি সেখানে যায়। ফ্রান্স টিমের হয়ে কিন্তু এই জিনিসটা সে অত বেশি পরিমাণে পারবে না। অ্যান্ড হিয়ার ইজ ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে এর আগে আমরা দেখছি যে জিরুডের মতন একটা প্রোফাইল যে বক্সের মধ্যে থাকে, গোল করুক বা না করুক, অ্যাটলিস্ট যেই কাজটা করতেছে সেটা হচ্ছে অন্যদের জন্য স্পেস বের করে দিতেছে। এই ফ্রান্স টিমে কিন্তু সেই জিনিসটা খুব একটা দেখা যাবে না। আই মিন ট্রু নাম্বার 9 বলতে যেটা বোঝায়, যে বক্সের মধ্যে থেকে অ্যাটাক করবে, গোল করুক আর না করুক, অপোনেন্টের ডিফেন্ডারকে ড্র্যাগ করে নিয়ে আসবে, যার কারণে অন্য প্লেয়াররা স্পেস পাবে। এই প্রোফাইল, এই ধরনের প্রোফাইল কিন্তু এই ফ্রান্স টিমে নাই, এবং আসলে যেই পরিমাণে ফরওয়ার্ড লাইনে প্লেয়ার, তাতে খেলানোও মনে হয় না সম্ভব। সো এই জিনিসটা কীভাবে অ্যাডজাস্ট করে, দ্যাট ইজ ওয়ান থিং। অ্যান্ড ইভেনচুয়ালি যেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে এই টিম যদি সাফার করে কোনো কারণে, সেটা একটা রিজনেই করতে পারে, সেটা হচ্ছে দ্যাট ডিসকানেক্টেডনেস, যে এতগুলা প্রোফাইল, এতগুলা ডায়নামিক প্রোফাইলকে কত ভালো মতন একই কেমিস্ট্রিতে, একই ওয়েতে সিনক্রোনাইজ করতে পারবে, এইটা একটা দেখার বিষয়। বিকজ দিন শেষে যদি এই জিনিসটা না হয়, 100% আমরা দেখতে পাবো যে একটা টিম ফুল অফ সুপারস্টার্স বাট দে আর নট পারফর্মিং ওয়েল, যে জিনিসটা ইতিহাসে অনেকবার ঘটছে। তো দেশমের হাতে যদি এই মোমেন্টে কোনো ধরনের চ্যালেঞ্জ থাকে, দ্যাট ইজ দ্য বিগেস্ট ওয়ান টু সিনক্রোনাইজ দ্য হোল টিম in one thread.